কৃতজ্ঞতা বোধ যেসব মানুষের থাকে না, সেটা নিশ্চয়ই আমাদের কাছে অজানা নয়। আমরা সবাই জীবনের কখনো না কখনো এরকম অকৃতজ্ঞতার সম্মুখীন হয়েছি, কিন্তু কেউই থেমে থাকিনি। সেরমই আমাদের আজকের এই বিশেষ নিবেদনটি আমাদের ডিসকভারি প্রোডাকশনের সাথে সত্য ঘটে যাওয়া ঘটনাকে পিছনে ফেলে এগিয়ে চলার গল্প। আশা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। কিছু সম্পর্ক, কিছু অতীত স্মৃতির অন্তরালে তলিয়ে গেলেও কখনো কখনো নতুন দিশায় হাতছানি দেয়। জীবন হয়তো আরেকবার নতুন করে সেই পুরনো প্রশ্নটা আমাদের মনে করিয়ে দেয় যে সে কি এখনো আমার। ডিসকভারিউ ও ভ্রমর অফিসিয়ালসের যৌথ নিবেদন আমাদের আজকের গল্প হঠাৎ দেখা। লিফট ফার্স্ট ফ্লোরে পৌঁছতেই যখন লিফটের দরজাটা খুলল, অরিত্র খানিকক্ষণের জন্য একটু থমকে গেল। এতক্ষণ লিফটে সে একাই ছিল, কিন্তু এখন যে লিফটে উঠবে তাকে অরিত্র ফেলে এসেছে এখন থেকে প্রায় 8 বছর পুরনো স্মৃতিতে। কালো ফ্রেমের মোটা কাঁচগুলো দেখে আন্দাজ করাই যায় তার ভালোই পাওয়ার। সে যখন চশমার ওপার থেকে অরিত্রকে দেখে, তার সেই গভীর কালো ভুরু তুলে তার পাতলা গোলাপি ঠোঁটের ধারে একটি স্নিগ্ধ হাসির আভাস দিল, অরিত্রর আর বুঝতে দেরি হলো না যে ঐশী তাকে দেখে বেশ ভালো রকমেরই চিনতে পেরেছে। সে আর চোখে দেখল যে লিফটের ফ্লোর নাম্বার দেওয়ার জন্য হাতটা নিয়ে গিয়েও ঐশী সরিয়ে নিল। তাতে বেশ ভালো মতোই আন্দাজ করতে পারল কি ঐশীও যাবে 20th ফ্লোরেই। অরিত্র যখন প্রথম ঐশীকে লিফটে ঢুকতে দেখে, তখনই সে তার চোখ দুটো খেয়াল করেছিল। অরিত্র মনে মনে সেই দুটো চোখ দেখে কত কিছুই নিজের মতো করে ভাবছিল। ঐশীর চোখ দুটো তো কত জল চলে, কত পজিটিভ ছিল। আজ যেন এক মোটা কালো হাই পাওয়ারের চশমার পেছনে ওই স্পার্কটাই কোথায় হারিয়ে গেছে। তার চোখ আজ কত ম্লান। অরিত্র নিজের কল্পনায় যখন মগ্ন, ঐশী ততক্ষণে তাকে একবার নিচ থেকে উপর মেপে নিয়েছে। 8 বছরের বদলে যাওয়া একটা মানুষ। ফর্মাল ব্ল্যাক প্যান্টস, হালকা ব্লু শার্ট, হাতটা একটু ফোল্ড করে পরা, বাম হাতে একটা সিলভার চেনের ঘড়ি, আবার ব্লেজারটা হাতে ফোল্ড করে ঝোলানো। বেশ ভালোই সেমি ফর্মাল লুকটা ক্রিয়েট করেছে। ফ্যাশন সেন্সটা বরাবরই ছেলেটার ভালো। এইসব কথা ভাবতে ভাবতে ঐশীর মনে যেন একটা নস্টালজিয়া খেলে গেল। সে যেন হঠাৎ করে ফিরে গেল তার 8 বছর আগে কলেজ লাইফে, সে ক্যাম্পাসে আড্ডা মারা, ক্লাস বাঙ্ক করে ক্যাম্পাসের মাঝে অন্তাক্ষরী খেলা, ক্যান্টিনে গিয়ে তাদের প্রিয় সূর্যোদয়ের হাতে কোল্ড কফি আর ক্লাব স্যান্ডউইচ খাওয়া, আর মাঝে সাঝে কলেজ ক্যাম্পাসে ক্লাস সেরে হাতে গিটার নিয়ে গুনগুন করা ওই ক্লাসের ফার্স্ট বেঞ্চের নম্র, মিষ্টি, স্টুডিয়াস আর হালকা বদমেজাজি ছেলেটার দিকে দেখে নিজের মনে ব্লাশ করা। ঠিকই ধরেছি, আপনাদের খুব জানতে ইচ্ছে হচ্ছে, বলুন ছেলেটি কে? এই আমাদের সমস্যা, জানেন তো। নিজের লাইফে কিছু ঠিক থাকুক কি না, অন্যের জীবনে গাড়িটা বিন বুলায় মেহমানের মতো চড়ে বসে তাদের গল্প জানতে খুব ভালো লাগে। তা যাই হোক, বলেই দি বলুন। তাহলে সেই বদমেজাজি, অল্পভাষী মিষ্টি ছেলেটিই হলো অরিত্রবাবু, আমাদের ওয়ান অ্যান্ড অনলি অরিত্র ব্যানার্জি, সেন্ট জেভিয়ার্স কলেজের বিবিএস সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। বরাবরই সে ব্যাচের টপার। তার সাথে সাথে বাকি 5টা হ্যান্ডসাম ছেলের মতো ইনিও যদি হাতে একখানা গিটার পেয়ে যায় তাহলে তো ছেড়েই দিন, ব্যাচের 80% মেয়ে এমনি পাগল হয়ে যায়। আর আমাদের অরিত্রবাবু তো আরোই এক্সেপশন। শুধু গান না, তার পার্সোনালিটি, অ্যাটিটিউড,
বরাবরই খুব অপিলিং। তা বলতে পারেন এক কথায় সব মিলিয়ে সে কলেজের স্টুডেন্টস থেকে ডিন, আবার কলেজ ক্যান্টিনের কাকু সবার নয়নের মণি ছিল। এক ডাকে তাকে সবাই চিনতো। আচ্ছা, একটা ব্যাপার জানেন তো, অরিত্রবাবুকে যে কত মেয়েরাই প্রপোজ করেছিল, ইনফ্যাক্ট তার জন্য যে কত মেয়ে ওয়ান সাইডেড লাভে ভুগেছিল তার কোনো ঠিক নেই। কিন্তু আমাদের গল্পের হিরো তো খুব কনসার্ন তার পড়াশোনার কেরিয়ারের ব্যাপারে। তাই জন্যে সে যে কত হাজার মেয়ের মন ভেঙেছে তার হিসেব রাখলে তার নরকেও ঠাঁই হবে না। কি দুঃখ হচ্ছে? হচ্ছে তো দুঃখ, আমারও হয়েছিল জানেন। কিন্তু আপনাদের দুঃখ ভোলানোর ওষুধ নিয়েই তো আমরা আসি। ঠিক কলেজ লাইফের এই এত স্টান্টের মাঝে আবির্ভাব ঘটে আমাদের ঐশী ম্যাডামের। আমাদের ওই ফিদা গ্যাংয়েরই এক মেম্বার ছিল সে। বাকি 5 জনের মতো সেও অরিত্রকে দেখে ক্রাশ খেয়েছিল। কিন্তু অবাক কাণ্ড এটাই কি এটা কিন্তু বাকি 5টা মেয়ের মতো একতরফা ছিল না। তাহলে আপনারা একটু সময় নিয়ে শুনুন। ঐশী খুব একটা ভালো ছিল না তার একাডেমিক্সে, কিন্তু তার গানের গলা সত্যিই ছিল অবাক করে দেওয়ার মতো। তাই জন্যেই আমাদের গল্পের নায়ক এবং নায়িকার আলাপ হয় কলেজের ফ্রেশার্স ফেস্টের আগে রিহার্সাল রুমেতেই। এইখানেই তো কাহানির টুইস্ট বস। আমাদের অরিত্রবাবু যে কিনা লাজুক, কোনো মেয়েকে পাত্তা পর্যন্ত দেয় না, সে আমাদের ঐশী ম্যাডামের সাথে নিজের থেকে গিয়ে রিহার্সালের শেষে কথা বলেছে। তাহলে দেখেছেন তো, সাধে বলে কুছ ইউ মিলি নজর উনসে কি বাকি সব নজরআন্দাজ হো গয়ে। আরে হ্যাঁ হ্যাঁ, একটু আধটু গুলজার আমিও পড়ি। এই গেল একটা দিক। এবার আমাদের ঐশী ম্যাডামের কথায় আসি। এই রিহার্সাল রুমে হঠাৎ আলাপ, তারপর অরিত্র নিজে এসে কথা বলা, সবটাই কেমন ফ্যান্টাসি লাগছিল ঐশীর। আর কে সুবর্ণ সুযোগ ছাড়ে? কলেজের সব থেকে ফেমাস ছেলেটা, যাকে কিনা সবাই পাওয়ার জন্য হাউতাশ করে, সে কিনা নিজে ঐশী ম্যাডামের সাথে এসে পরিচয় করে গেছে। আস্তে আস্তে একটা মিষ্টি বন্ধুত্ব, কলেজের পর দুজনে ঘুরতে যাওয়া। এইসবের মাঝে একদিন প্রিন্সেপ ঘাটে 4 ঘটি গরম খেতে খেতে সুযোগ বুঝে প্রপোজটা করেই ফেললো সে অরিত্রকে। খুব টেনশন হচ্ছে বলুন? হ্যাঁ হ্যাঁ বাবা বলছি। ঠিকই ধরেছেন, আমাদের অরিত্রবাবু আর ঐশী ম্যাডামের একসাথে পথ চলার প্রথম শুভ আরম্ভ হয়ে গেছে। ইয়েস, অরিত্র অ্যাকসেপ্টেড। এ মা, দেখেছেন তো, আপনাদের গল্প শোনাতে শোনাতে ওইদিকে দুজনকে তো লিফটে একা ফেলেই চলে এসছি। আসুন আসুন, আপনারাও তাড়াতাড়ি আসুন আমার সাথে। লিফট থামতেই হুঁশ ফিরল ঐশীর। লিফটের দরজা খুলে গেল, কিন্তু কেউ উঠল না বাইরে থেকে। মনে হয় ফলস কল ছিল হয়তো। লিফটের দরজাটা বন্ধ হয়ে যেতেই ঐশী সেই চেনা পারফিউমের গন্ধটা একটু কাছ থেকে পেল। অরিত্র তার পাশে এসে বলল, কেমন আছিস? ভালো। তুই? ওই চলছে রে, অনেকদিন পর দেখা হয়ে বেশ ভালোই লাগলো। তা কি করছিস এখন? কি করছি মানে? জব? ওই একটা এমএনসিতে আছি, এইচআর ম্যানেজারের পোস্টে। 9 to 5 জীবন আর কি। বাহ, ভালো লাগলো শুনে। তার মানে তো এখন ওয়েল সেটেলড। টাইপ অফ। বাই দ্য ওয়ে, তোর কথা বল, তুই কি করছিস? না মানে, দেখে তো মনে হচ্ছে কোনো ইম্পর্টেন্ট কাজ থেকেই বা কাজেই যাচ্ছিস হয়তো। তা ঠিক। অ্যাকচুয়ালি অফিস থেকে ডিরেক্ট এইখানেই আসছি। তা 20th ফ্লোর মানে ওজোরাতে নাকি মিটিংটা? হ্যাঁ রে, তুইও কি? হ্যাঁ, ওই একটা বন্ধুর সাথে দেখা করার আছে। বাই দ্য ওয়ে, তুই জব কোথায় করিস? জব ঠিক না রে,
ওই নিজেরই একটা ছোট কোম্পানি, কাইন্ড অফ স্টার্ট আপ বলতে পারিস। ওই কিছু বছর ধরে স্টার্ট আপটাই শুরু করেছিলাম, দ্যাটস অল। স্টার্ট আপ করলি দেন ফাইনালি। কিছু কিছু জিনিসের জন্য আমাদের জীবনটা হঠাৎ করেই কেমন বদলে যায়, তাই না? আর আমাদের বুঝে ওঠার আগেই যেন অনেক কিছু ঘটে যায়। এই যে শব্দটা স্টার্ট আপ, এইটাই হয়ে উঠেছিল সেদিন ওদের মধ্যে কেমন একটা কাটার মতো। অরিত্র তো সেদিন বারবার এইটাই বলেছিল, ওর যে সারা জীবন এই স্টার্ট আপই ছিল ধ্যান জ্ঞান। যখন ক্যাম্পাস রিক্রুটমেন্ট হচ্ছে প্লেসমেন্টের জন্য, সে কেন ছেড়ে দিল অত ভালো জব অফারটা? শুধুমাত্র তার স্বপ্ন পূরণ করবে বলে। আর অরিত্র চেয়েছিল যে এই পুরো লড়াইটায় ঐশীর হাত ধরেই লড়তে। যাস না ঐশী, ঐশী প্লিজ যাস না, একবার আমার কথাটা শোন ঐশী, আমি ঠিক কিছু একটা করে নেব, আমাকে একটু সময় দে প্লিজ, আমার কথাটা শোন, প্লিজ যাস না ঐশী। না অরিত্র না, আর সম্ভব নয় আমার পক্ষে। সবকিছুর একটা লিমিট হয়, সবকিছুর একটা নির্দিষ্ট সময় হয়। তুই আর কতদিন এমনভাবে ঘুরে বেড়াবি? আর কতদিন? কলেজের টপার, সবার নয়নের মণি, কলেজের সব মেয়ের নাকি ক্রাশ, অরিত্র ব্যানার্জি আজ কিনা। হ্যাঁ রে, তুই তো এমনি ছিলি না কলেজে। ইউ আর সাচ আ ব্রাইট স্টুডেন্ট। তোর অ্যাটিটিউড, তোর পার্সোনালিটি, তোর স্কিলস, ইনফ্যাক্ট তুই কত ফ্রেশ আর এনার্জেটিক ছিলিস। গিটারটা তোর বাড়ির এক কোণায় পড়ে ধুলো খায়, তুই সেটাও ছুস না। মানে অরিত্র, হোয়াটস রং উইথ ইউ? কোথায় আমার পুরনো অরিত্র, যাকে দেখে আমি অ্যাট্রাক্ট হয়েছিলাম? না না, তোকে বলে লাভ নেই। ব্যাপারটা কি বলতো অরিত্র, দোষটা আমারই। তোর লাইফে আমি যবে থেকে এসেছি তোর এই অবস্থা। কোথায় ভেবেছিলাম তোর উন্নতির কারণ হব, এখন তো দেখছি সমস্যাটাই উল্টো ঘটছে। না না শোন, তুই সবটা নিজের মতন করে ভাবিস না, তোর জন্য এসব হয়নি ঐশী, তোর কোনো দোষ নেই। হ্যাঁ রে, তোর সে আগেকার নরম ভদ্র স্বভাবটা কোথায় গেল? তুই কিনা রিপ জিন্স, হাতে কি সব ব্রেসলেট, ইয়ার পিয়ার্সিং, মাই গুডনেস। Horitro, you have lost yourself in the process of impressing me. You have lost yourself. And I didn't want this to ever happen. তুই তো আমার সাথে থাকতে থাকতে নিজেকে খুঁজে পাওয়ার থেকে নিজেকে হারিয়ে বেশি ফেলছিস। আর তুই আমাকে চিনতেও পারিসনি। আমি কখনো এসব চাইনি। আমি খুবই খুশি ছিলাম পুরনো তোকে নিয়ে। বাট এখন দেখ, এসব করার চক্করে তুই নিজের কেরিয়ারটা তো 12টা বাজিয়ে বসে আছিস। আর যার জন্য এত করে নিজের কেরিয়ারটার 12টা বাজালি, তার এই নিউ ভার্সন অফ অরিত্রকে জাস্ট পোষায় না। হ্যাঁ রে, আমি এখন বেকার বলে তোর খুব লজ্জা লাগে, তাই না রে? তোর বয়ফ্রেন্ড বেকার, নিকর্ম, এক পয়সার মুরত নেই, তাই তো তোর অফিস কালিগদের সাথে আলাপটুকু করাতে লজ্জা বোধ হয় তোর। হ্যাঁ জানি জানি, সবই বুঝতে পারছি। হরিত্র প্লিজ, তুই খুব ভালো করে জানিস আমি এসব কিছু মিন করিনি। তোকে নিয়ে আমারও স্বপ্ন থাকতে পারে, বাট তুই নিজেই দেখ তুই কি করছিস। আর আমি তোর পাশে থাকতে চাই, বাট তোকেও সেই সুযোগটা আমায় করে দিতে হবে। হ্যাঁ রে, সবটাই বুঝতে পারছি। আর পাশে থাকবি বলেই তো বাড়িতেও তোর আর আমার সম্পর্কটাকে কলেজ ফ্রেন্ড বলেই অ্যাড্রেস করে রেখেছিস, তাই না? কিছুই জানাসনি। আমি বাড়িতে কি পরিচয় দেব তোর? পরিচয় দিয়ে তো আমি সম্পর্কটাকে নষ্ট করতে চাইছি না। কলেজ শেষ হয়ে প্রায় 1 বছর হতে চলল অরি, আর তুই এখনো জীবনটাকে নিয়ে ছেলেখেলা করছিস। তারপরেও তুই তোর গার্লফ্রেন্ডকে ব্লেম করছিস
সে কেন তার বাড়িতে কিছু জানায়নি। বাহ, খুব ভালো। ঐশী, ঐশী, আমার জাস্ট একটু সময় চাই। আমি তোকে আগে অনেকবার এই কথাটা বলেছি, আবারও বলছি, আমার জাস্ট একটু সময় চাই ঐশী। আমি ফিগার আউট করে উঠতে পারছি না আমি ঠিক কী করব। এক্স্যাক্টলি অরি, আমি তোকে সময়ও দিচ্ছি আর গাইডেন্সও। কতবার বলেছি ক্যাটটা দে, এমবিএটা কর, বাট তুই আমার থেকে নেওয়ার সময়টা জাস্ট নষ্ট করছিস। আর আমার সাইডটা ভেবে দেখেছিস আমি বাড়িতে কি বলবো? আমি যার সাথে সেটেল হতে চাই সে কিনা একটা ওয়ার্থলেস কে, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছিস। ওয়ার্থলেস, এমলেস, ভবঘুরে একটা ছেলের পরিচয় বাড়িতে না দেওয়াটাই ঠিক। বোকা বোকা সেন্টিমেন্টাল কথা বলিস না অরি, প্র্যাকটিক্যাল জিনিসটাকে দেখার চেষ্টা কর। স্টার্ট আপ, এই যে তুই স্টার্ট আপ করে এত নাচছিস, প্ল্যানিং আছে তোর কোনো? ইনভেস্টর কোথায় পাবি তুই? ক্যাপিটালকে ফর্ম করে দেবে। আর ধর সেসব হয়েও গেল, তোর বিজনেস যে দাঁড়াবে তার কি সিউরিটি আছে বলতো আমায়? স্টার্ট আপ বললেই স্টার্ট আপ হয়ে যায় না অরি। রিয়েল লাইফটা কোনো গল্প নয়। তুই যেমন ভাবছিস সেগুলো আমাদের বড় পর্দায় দেখতেই ভাল লাগে, রিয়েল লাইফে সেগুলো ঘটে না। আমি দু একজন ইনভেস্টরকে আমার আইডিয়া শুনিয়েছি ঐশী, আর ওদের কথাবার্তা দেখে যা মনে হয়েছে, দে লাইকড মাই আইডিয়া ঐশী। আর আমি খুব তাড়াতাড়ি ওদের সাথে একটা মিট আপের ব্যবস্থা করছি। ওয়ান্স দে উইল বি কনভিন্সড, আমি দিন রাত খেটে আমার স্টার্ট আপটা দাঁড় করাবো ঐশী। আমার জন্য না হলেও আমাদের জন্য ঐশী, আমি করব। একটু বিশ্বাস রাখ আমার ওপর। অরিত্র, বেকার কথা না বাড়িয়ে আমি তো এই কটা কথা বলি, প্র্যাকটিক্যালি বিচার করে দেখিস। আশা করি আমায় দেন ভুল বুঝবি না। দেখ, আমাকেও লাইফে দাঁড়াতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আই হোপ তুইও দাঁড়াতে পারবি। সো আমার কদিনের এই রিলেশনশিপটা থেকে ব্রেক চাই। আমায় খাটতে হবে, আগে উঠতে হবে। আর এই রিলেশনশিপটায় আমি আটকে পড়ে থাকলে সেসব কিছুই হবে না। এই সম্পর্কটার মতো আমার লাইফটাও স্ট্যাগনেন্টই রয়ে যাবে। না না দাঁড়া, লেট মি কমপ্লিট। তোর এই স্টার্ট আপের ভূতটা মাথা থেকে নামলে, কোনো প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনায় ফিরলে আমায় জানাস। আমি আবার আমাদের সম্পর্কটাকে একটা রূপ দিতে চাইব। ততদিনের জন্য আই এম সরি। আর ততদিন আই উইল রিকোয়েস্ট ইউ আমার সাথে কোনো যোগাযোগ রাখিস না। আই হোপ তুই আমায় ভুল প্রমাণ করে আগে কিছু করে দেখাবি। ভালো থাকিস। ঐশী আর ফিরে তাকালো না অরিত্রর দিকে। সে চলে গেল ওই বেঞ্চটা থেকে উঠে। কি জানেন তো, জীবনটাকে যতদিন আমরা একটা সিনেমার মতো দেখি ততদিন কত কিছুই ভেবে রাখি, আর যেদিন সে সিনেমার শুটিংটা শুরু হয় কতজনই আমরা সেই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারি না। আর ডিরেক্টর সাহেব অন্য কোনো ভালো কাউকে সেই চরিত্রটি করার সুযোগ দিয়ে দেয়। ঠিক অরিত্রর সাথেও এমনটাই হয়েছিল। ও যার হাত ধরে তার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে চেয়েছিল, সে তাকে আর সুযোগটাই দিল না। অরিত্র লেকে একা বসে জল ভরা চোখে অস্ত যাওয়া সূর্যের দিকে স্থির দৃষ্টিতে দেখতে লাগলো। চলে গেলি ঐশী, কেন বলতো? একটুও বিশ্বাস রাখলি না আমার ওপর? আমি তো বিশ্বাসও করতে পারছি না তুই আমায় একা ফেলে চলে গেলি। আমার কাছে কাজ নেই, টাকা নেই বলে তুই আমায় ছেড়ে চলে গেলি। ওই কথাগুলো আমায় তুই কেমন করে ঐশী, কেমন করে বলতে পারলি?
অরিত্র খুব ভেঙে পড়েছিল তার মনের দিক থেকে। হ্যাঁ, ঐশীর বলা শেষ কটা কথা সজোরে ধাক্কা মেরেছিল অরিত্রের বুকের ভেতর গিয়ে। আর সেদিন ওর ঐশীকে আটকানোর মতো মুখ ছিল না। কারণ সত্যি তো, কেন কেউ থাকবে একটা রোজগারহীন ছেলের সাথে? আর ঐশী কেন? যে কোনো মেয়ে চাইবে যাতে তার পার্টনার ওয়েল সেটেলড হয়। কিন্তু এইগুলোর মাঝেও কি ভালোবাসার কোনোই দাম নেই? অরিত্র নিজের মনে কত কল্পনাই খেলাতে লাগলো। বাই দ্য ওয়ে, তুই অফিস কবে চেঞ্জ করলি? 1 বছর মতো হলো। MBA কমপ্লিট করে এই জবটা জয়েন করলাম। ও আচ্ছা, গ্রেট। তুই MBAটা করেছিলিস? না, মাস্টার্স যে আমি করবো না সেটা তুই জানতিসই। আর এনিওয়েজ ইট ওয়ন্ট বদার মি নাও, সো তা ঠিক। হাউ ডাজ ইট ম্যাটার নাও? ঐশী সেই 8 বছর আগে যে অরিত্রকে শেষবারের মতো দেখেছিল, সেই অরিত্র আজ কোথায়? সে যেন আবার তার প্রথম দেখা অরিত্রর সাথে কথা বলছিল। গম্ভীর আওয়াজ, স্বভাবও সেই পুরনো, আর ওই ছেঁড়া ফাটা প্যান্টও নেই। হাতে ব্রেসলেটও কোথায় আজ? ঐশীর মনে এসবের মাঝে একটা প্রশ্ন নাড়া দিয়ে উঠল, কিন্তু অরিত্রর সামনে প্রকাশ করার সাহস সে পেল না। খুবই অস্বাভাবিকভাবে সে প্রশ্ন অরিত্রর দিক থেকেই ভেসে এলো তার দিকে। বিয়ে করেছিস? ঐশী আন্দাজও করতে পারেনি যে অরিত্র এই প্রশ্নটি এত ডিরেক্টলি করে ফেলবে, এবং সেই সময় যখন সে একই প্রশ্ন করবে কিনা ভাবছিল। আজও মনে হয় ওদের টেলিপ্যাথিটা একটু আধটু কাজ করে। এইসব ভাবতে ভাবতে ঐশী উত্তর দিল, না, এখনো করা হয়ে ওঠেনি। সারাদিন এই কাজ নিয়ে তো ব্যস্ত থাকি, বলতে পারিস বিয়ে টিয়ের কথা ভাবা হয়ে ওঠেনি। আর টু বি অনেস্ট, এইসবের মাঝে কাউকে অ্যাটেনশন দেওয়ার মতো খোঁজও পাইনি। অরিত্র উত্তর পাওয়ার পর একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। ঐশীর দিক থেকে একই প্রশ্ন না আসায় সে একটু অবাকই হলো। তার মনে নানা রকমের ভাবনা চিন্তা ঘুরে ফিরে এলো বারবার। ঐশীর মনে কলেজের জীবনে সেই পুরনো ভালোবাসাটা কেমন একটা হাতছানি দিতে লাগলো। সে মনে মনে বারবার ভাবতে লাগলো কি সে কি আবার অরিত্র জীবনে ফিরে যেতে পারে? কিন্তু অরিত্র তাকে কেন মেনে নেবে? যেদিন অরিত্র কিচ্ছু ছিল না, ঐশী তাকে এক মুহূর্তে ছেড়ে চলে গেছিল। আর আজ যখন অরিত্র সব আছে, ঐশী আবার ফিরে আসতে চাইছে। তাহলে তো ঐশীও বাকি 5টা মেটেরিয়ালিস্টিক মেয়েদের দলেই পড়ে গেল, যারা শুধু টাকা পয়সা নামটাকে বিশ্বাসী। কিন্তু অরিত্রকে ঐশী তো খুবই একটা প্র্যাকটিক্যাল রিজনের জন্য ছেড়ে গেছিল। আচ্ছা, ওদের কি আর দেখা হবে না এরপর? ওদের দেখা হলেও কি ওরা আর কথা বলবে না? আর বললেও কি শুধু সৌজন্যতা বোধ দেখাবার মতো কথা বলবে? ঐশী তার অবচেতন মনে এইসব ভাবতে লাগলো। ঐশী, চল, এসে গেছে। ও হ্যাঁ, চল চল। দুজনেই লিফট থেকে বেরিয়ে রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। ঐশী তার বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করে নিল কোন টেবিলে সে বসে আছে। অরিত্র আস্তে করে কাছের দরজাটা খুলতেই একটা বাচ্চা মেয়ে দৌড়ে আসলো তার দিকে। হেই প্রিন্সেস, আই এম হিয়ার। আশু, আস্তে, পড়ে যাবে, ডোন্ট রান। ওহো, দাঁড়া, তোকে পরিচয় করিয়ে দিই। মিট মাই ডটার ঐশিখা। ভালোবেসে আমরা ওকে আশু বলে ডাকি। আন্টিকে হ্যালো করে দাও আশু। হ্যালো আন্টি। ঐশীর কাছে তখন পুরো পৃথিবীটাই কেমন ঘুরে গেল। সে নিজের মনকে কি বোঝাবে সে জানে না। তাও সে কিছুটা সামলে উঠে বলল, হ্যালো আশু। অ্যান্ড মিট রিমিকা, আমার ওয়াইফ। রিমি, মিট ঐশী,
আমার কলেজ মেট, সেম ব্যাচ, একই বিজনেস স্কুল থেকে আমরা বিবিএ করেছি। ও হাই ঐশী, সো নাইস টু মিট ইউ। কোইন্সিডেন্টলি আমাদের লিফটে দেখা হলো। ও ওর একটা ফ্রেন্ডের সাথে এখানে মিট করতে এসেছে। দেন ঐশী, পারলে তুমি আমাদেরও জয়েন করো, আমরা ওই কর্নারের টেবিলটাতেই বসছি। আই এম অনার্ড রিমিকা, বাট আজ নয়, অন্য কোনো দিন ফর শিওর। এনজয় ইউর ফ্যামিলি টাইম। আমি অকারণে থার্ড পার্সন হব না। এমা ছি ছি, আমাদের ভালোই লাগতো তুমি আমাদের জয়েন করলে। অ্যাকচুয়ালি পুরো উইক আমি আমার হসপিটাল আর অরিত্র ওর অফিস নিয়ে খুব বিজি থাকে, তাই আশু আমাদের ওপর খুব ডিসঅ্যাপয়েন্টেড। তাই ওকে খুশি করার জন্যই এই সব প্ল্যানস আর কি। আন্টি তুমিও চলো না আমাদের সাথে। খুব মিষ্টি মেয়ে তোমাদের। আচ্ছা, আমি নিশ্চয়ই তোমাদের জয়েন করব, যদি আমার বন্ধুর সাথে কাজটা একটু তাড়াতাড়ি শেষ করে বেরোতে পারি। আর তা না হলে পরে কোনো একদিন ফর শিওর উই উইল স্পেন্ড সাম নাইস টাইম। ওকে? হয়তো কেন, হিয়ার টেক মাই কার্ড, এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই আছে। কল অর জাস্ট ড্রপ আ টেক্সট, দেন উই উইল শিওরলি ফিক্স আ প্ল্যান। ইয়া, শিওর শিওর। রিমিকা আর ঐশী নিজেদের আলাপ পরিচয় পর্ব সেরে নিজেদের টেবিলের দিকে এগিয়ে গেল। ঐশী রিমিকার সাথে কথা বলেই বুঝেছে সে খুবই জেন্টল অ্যান্ড স্মার্ট। রিমিকার দেয়া কার্ডটার দিকে সে তাকিয়ে দেখল লেখা ডক্টর রিমিকা ব্যানার্জি, গাইনোকোলজিস্ট। কিন্তু ঐশী নোটিস করলো তার সাথে আর একটা কার্ডও ভুলবশত চলে এসছে। সেই কার্ডটির দিকে দেখার পর সে স্থির হয়ে গেল। অরিত্র ব্যানার্জি, সিইও, নিচে তার কোম্পানির নাম লেখা। ঐশী ফোনটা নিয়ে গুগলে তার কোম্পানির নাম সার্চ করে জানতে পারল বেশ ওয়েল নোন কোম্পানি। ইনফ্যাক্ট অরিত্র বেস্ট এন্টারপ্রেনিয়র অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডও পেয়েছে লাস্ট ইয়ার গভর্নমেন্টের থেকে। ঐশী সব কিছু দেখার পর কার্ড দুটো ব্যাগে রেখে নিজের মনে বলল, সত্যি জীবনে কত কিছু আমরা নিজেদের ভুলের জন্য হারাই। আমাদের ছেলে মানুষই আমাদের কত পাওয়াকে না পাওয়াতে বদলে দেয়। ওয়েল ডান অরিত্র, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর কামিং ফিউচার। শুনছিলেন ডিসকভারিউ আর ভ্রমর অফিসিয়ালসের যৌথ নিবেদনে আমাদের আজকের গল্প হঠাৎ দেখা। কলমে ভ্রমর অফিসিয়ালস, অরিত্রের চরিত্রে অনির্বাণ, ঐশীর চরিত্রে সৃজা দে, রিমিকার চরিত্রে দীপ্তার্ষী, আশুর চরিত্রে সুজাতা, গল্পের কথক সৃজা গুপ্তা ও সূত্রধর আমি ঋষি। গল্পের শেষে গানের ঋতমা, সমস্ত সম্পাদনায় ও আবহ সঙ্গীতে আদিদেব, পোস্টার ডিজাইনিংয়ে শ্রেয়সী। বিশেষ ধন্যবাদ জানাই রিক, শিবাশিস, মৌত্তিকা ও আদিদেবকে এবং আপনাদের আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো গল্প শুনতে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডিসকভারিউকে। আপনারা নিজেদের গল্প এখন আমাদের লিখে পাঠাতে পারেন। ১,৫০০ শব্দের মধ্যে ওয়ার্ড ডকুমেন্ট করে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল আইডিতে content.discoveryu@gmail.com। সাথে আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার লিখতে ভুলবেন না যেন। আপনাদের সুবিধার্থে নিচের ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। দেখা হচ্ছে এরকমই আরেকটি গল্প নিয়ে আপনাদের সাথে পরের সপ্তাহে।